ওয়েলকাম ব্যাক টু দি স্টুডেন্টস অফ ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা নিয়ে এলাম বা আমি নিয়ে এসেছি সেই চ্যাপ্টার যেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন সেকেন্ড পিরিয়ড আমরা শুরু করতে যাচ্ছি। সেকেন্ড পিরিয়ড আগের দিন আমরা যতদূর আলোচনা করেছিলাম সেটা হলো লেঞ্জেস ল বা লেঞ্জের সূত্র, যার ম্যাথমেটিক্যাল ফর্ম হয়েছিল এবং যেটা কনজারভেশন অফ এনার্জি অর্থাৎ শক্তি সংরক্ষণ সূত্রের বিকল্পরূপ এই ব্যাখ্যা পর্যন্ত আমরা করেছিলাম। তো আজকে যেটা আমরা দেখব যে এই যে কোনো একটা ক্লোজড সার্কিট মানে একটা বদ্ধ বর্তনীর মধ্য দিয়ে আগের দিন আমরা দেখেছিলাম যে যদি সেই বদ্ধ বর্তনীকে আমরা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে রিলেটিভ মোশনে রাখি বা আপেক্ষিক গতি সম্পন্ন করি বা আপেক্ষিকভাবে গতিশীল করি, তাহলে আমরা দেখেছিলাম যে ওই কুণ্ডলীর মধ্য দিয়ে প্রবাহ সৃষ্টি হয়েছিল অর্থাৎ কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্যাট কয়েল। তো আজকে আমরা দেখব সেই কারেন্ট ফ্লো করার ফলে কি পরিমাণ চার্জ বা আধান ওখানে নতুন করে তৈরি হলো বা ইনডিউসড হলো, সেই চার্জের এক্সপ্রেশন আমরা হিসাব করব। আসছে তাহলে এক্সপ্রেশন অফ চার্জ। একদম সিম্পল কনসেপ্ট থেকে আমি যাব না। আমরা যদি ধরে নিই যে স্মল টাইম অর্থাৎ ডিটি টাইমে চার্জের ভ্যালু হয় ডি কিউ ইজ ইকাল টু আই ডিটি, কারণ এটা একদম আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে পড়েছিলাম আই ইজ ইকাল টু ডি কিউ বাই ডিটি। সেখান থেকে আই এর জায়গায় লিখতে পারবো আমরা ই বাই আর ডিটি, যেখানে ই হলো ইএমএফ, যেটা আমরা আগের দিন দেখেছিলাম যে ফ্যারাডে ল বা লেঞ্জের লতে ই ছিল ইএমএফ বা ইনডিউসড ইএমএফ মানে আবিষ্ট তড়িৎ চালক বল, এটা ডি কিউ ইজ ইকাল টু। তাহলে এখন ই এর জায়গায় বসবে মাইনাস ডি ফাই বাই ডিটি বাই আর ইন্টু ডিটি, ডি কিউ ইজ ইকাল টু। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ডি কিউ ইজ ইকাল টু মাইনাস 1 বাই আর ইন্টু ডি ফাই। তাহলে আমরা যদি ফ্লাক্স চেঞ্জ ধরে নিই যে ফাই 1 থেকে ফাই 2, আর এটা আমরা যদি ধরি 0 থেকে কিউ, তাহলে ইন্টিগ্রেশন করলে হবে কিউ ইজ ইকাল টু মাইনাস 1 বাই আর ফাই 1 থেকে ফাই 2, এটা হলে হবে ফাই 2 মাইনাস ফাই 1, মাইনাস গুণ করলে হবে 1 বাই আর ফাই 1 মাইনাস ফাই 2 কিউ। যদি এন টার্নের হয় মানে ওই সার্কুলার যে কন্ডাক্টর বা সার্কিট যেটাকে আমরা বলছি ইলেকট্রিক্যাল সার্কিট, সেটা যদি এন টার্নের হয় তাহলে এন বাই আর ফাই 1 মাইনাস ফাই 2। এই হলো আমাদের চার্জের এক্সপ্রেশন। এটা আমরা মনে রাখবো, ডাইরেক্ট অঙ্কের ক্ষেত্রে খুব কাজে লাগবে বা এমসিকিউতে খুব কাজে লাগে। এবার আমরা আসছি, আগের দিন আমরা দেখেছিলাম লেঞ্জের ল অনুযায়ী যে ই অর্থাৎ ইনডিউসড ইএমএফ তার ফর্মুলা ছিল মাইনাস ডিফাই বাই ডিটি। সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা আজকে যেটা বের করব যে কোনো একটা এল লেন্থের ওয়্যার বা রড, এল লেন্থের একটা রড যদি ভি ভেলোসিটি নিয়ে মুভ করে ম্যাগনেটিক ফিল্ডে, অর্থাৎ আমরা যেটা ভাবছি যে ইনডিউসড ইএমএফ বিটুইন টু এন্ডস of a moving conductor in magnetic field। এইটা আমরা দেখব কিরকম। আমরা এরকম একটা রড নিলাম, এল লেন্থের রড, যেটা আমরা ভি ভেলোসিটি নিয়ে যাব, আর ম্যাগনেটিক ফিল্ড আমি ধরছি এর সঙ্গে এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি রাখা আছে, যেটা ভেতরের দিকে অ্যাক্ট করছে। তাহলে এইভাবে আমরা রডটাকে নিয়ে যাচ্ছি, ম্যাগনেটিক ফিল্ড আছে ভেতরের দিকে। সেক্ষেত্রে কি হবে, ইন ডিটি টাইম আমি এখানে যে প্রুফগুলো করব সেটা শুধু ম্যাথমেটিক্যাল পোর্শনটা আমরা হিসাবে দেখাচ্ছি বা আমি দেখাচ্ছি, কিন্তু এর সঙ্গে কিছু ল্যাঙ্গুয়েজ মানে যেটা ফিজিক্যাল যে সমস্ত ল্যাঙ্গুয়েজ যেগুলো ফিজিক্স টার্ম থাকবে বা এর মূল ঘটনাটা কি সেইগুলো কিন্তু বোঝানোর জন্যে
আমরা কি করব বা তোমরা কি করবে, এটা বই ফলো করতে হবে, যে কোনো একটা টেক্সট বই, যে কোনো বোর্ডের একটা টেক্সট বই ফলো করো। তার সঙ্গে আমি শুধু ম্যাথমেটিক্যাল হিসাবটা বোঝাই, তোমরা কিন্তু ভাষা সহ লিখবে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। ইন ডিটি টাইম দি লেন্থ কভার্স the length covered by the rod, এটা হবে ভিডিটি। যদি ভি ভেলোসিটি নিয়ে যায় তাহলে ভিডিটি। তাহলে এইখান থেকে এত দূর যদি আসে, মানে যদি এই পজিশনে আসে, তাহলে এই লেন্থটা হবে ভিডিটি। তাহলে এরিয়া ডিএ is equal to L V dt, L into V dt, এটা হচ্ছে এরিয়া, স্মল অ্যামাউন্ট অফ এরিয়া dA। তাহলে এখন d phi is equal to B dA, তার মানে হলো B L V dt। তাহলে E ম্যাগনিটিউড অফ E, অর্থাৎ এর ম্যাগনিটিউড কত হবে, d phi বাই dt। এমনিতে আমরা জানি লেঞ্জের ল লাগালে মাইনাস d phi বাই dt হয়। তাহলে এইটা যদি আমরা ফর্মুলাতে বসাই বি এল ভি ডিটি বাই ডিটি, ডিটি কেটে যাবে, তাহলে অ্যান্সার হয়ে গেল বিএলভি। অর্থাৎ আমরা দেখলাম যে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে পারপেন্ডিকুলারলি কোনো একটা রডকে যদি ভি ভেলোসিটি নিয়ে মুভ করাই, তাহলে এক্সপ্রেশন হচ্ছে বিএলভি। আর যদি থিটা অ্যাঙ্গেলে মুভ করাতাম, তাহলে ই হতো বি এল ভি সাইন থিটা। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। যদি আমরা দেখতাম যে এই এল লেন্থের রডটাকে যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে আমরা থিটা অ্যাঙ্গেলে মুভ করাই, তাহলে এটাই হলো জেনারেল ইকুয়েশন। তাহলে আমরা মনে রাখবো ই ইজ ইকাল টু বিএলভি সাইন থিটা। তাহলে এখান থেকে আমাদেরকে কনসেপ্ট রাখতে হচ্ছে এটাই, যে বি অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড, এল মানে যে কোনো একটা কন্ডাক্টরের লেন্থ অর্থাৎ রড টাইপ বা একটা লম্বা একটা দণ্ডের মতো দেখতে কোনো কিছু, এবং ভি সেই দণ্ডটাকে মুভ করাতে হবে ভি ভেলোসিটি নিয়ে, মানে তার বেগ থাকবে অর্থাৎ গতিশীল থাকবে, এবং থিটা 90 হতে পারে, 0 হতে পারে, যে কোনো একটা অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেল না করে থাকলে থিটার ভ্যালু 0 হবে, তখন তখন কোনো ইএমএফ হবে না। বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু থিটার যে কোনো ভ্যালুর জন্য, ইভেন 90 ডিগ্রি ভ্যালুর জন্য কিন্তু ই ইজ ইকাল টু বিএলভি সাইন থিটা ফর্মুলা অনুযায়ী আমরা ইএমএফ পাবো। তাহলে এখন আমাদেরকে ভাবতে হবে যে এই ইএমএফ বা ইনডিউসড ইএমএফের জন্য একটা কারেন্ট পাওয়া যায়, সেই কারেন্টের ডিরেকশন আমরা কোন নিয়ম থেকে পাবো, সেটা এবার আমরা আসছি ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল বা ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম থেকে পাবো। তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম আমরা অনেক দিন আগে পড়েছিলাম, আমাদের সেকেন্ডারি সিলেবাসেও ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে একটা ফোর্স বা একটা মুভমেন্ট বা একটা ডিরেকশন অফ এ রড, এইগুলো আমরা দেখেছিলাম। কিন্তু এখানে আমরা দেখব যে ডিরেকশন অফ ইনডিউসড কারেন্ট, অর্থাৎ ইনডিউসড কারেন্ট বা আবিষ্ট প্রবাহ কোন দিকে যাবে সেটা ডিপেন্ড হবে কার দ্বারা, ইনডিউসড ইএমএফ এর ডিরেকশনটা কার দ্বারা ডিপেন্ড হবে, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। এবার আমরা আসছি রাইট হ্যান্ড, আমরা তখন পড়েছিলাম লেফট হ্যান্ড। নিয়মটা অনেকটাই একই। তাহলে কি হবে, রাইট হ্যান্ড মানে ডান হাতের তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ, অর্থাৎ ফোর ফিঙ্গার, মিডিল ফিঙ্গার এবং থাম আর মিউচুয়ালি পারপেন্ডিকুলার, অর্থাৎ তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রিতে থাকবে। তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ, তিনজনের সঙ্গে, তিনটে আঙুলের সঙ্গে পারপেন্ডিকুলার মানে লম্বভাবে আছে। এবার যেটা যে এখানে আমরা দেখতে পাবো যে কোন আঙুল কোনটা ইন্ডিকেট করে। যেমন ছিল ফোর ফিঙ্গার বা তর্জনী কি ছিল, ম্যাগনেটিক ফিল্ড, এখানেও সেটা ম্যাগনেটিক ফিল্ড। কেন না, আমাদের ফর্মুলা হচ্ছে ই ইজ ইকাল টু বি এল ভি সাইন থিটা। এখানে হবে থিটাটা 90, সেই জন্য বি এল ভি হেয়ার থিটা ইজ ইকাল। আমরা এই ফর্মুলা অনুযায়ী ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মে আসছি। ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়ম অনুযায়ী তর্জনী বা ফোর ফিঙ্গার যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়, বৃদ্ধাঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙুল যদি ভি অর্থাৎ ভেলোসিটির ডিরেকশন হয়,
যেটা রডের মোশনের দিক, তাহলে মিডিল ফিঙ্গার ইন্ডিকেটস দি ডিরেকশন অফ ইনডিউসড কারেন্ট, মানে ইএমএফ এর ডিরেকশন। অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ড এই আঙুল তর্জনী, বৃদ্ধাঙ্গুষ্ঠ বেগ মানে ভি, তাহলে মধ্যমা ইনডিউসড ইএমএফ অর কারেন্ট। আমি আরেকবার ভালোভাবে বলছি, যদি ডান হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্ঠ পরস্পর সমকোণে থাকে এবং যদি তর্জনী চৌম্বক ক্ষেত্র এবং বুড়ো আঙুল পরিবাহীর গতির অভিমুখ নির্দেশ করে, তাহলে মধ্যমা আবিষ্ট প্রবাহের অভিমুখ নির্দেশ করবে। এই এবার আসছি যে এই ফর্মুলা অনুযায়ী আমরা ভাবতেই পারি যে এরোপ্লেনের ক্ষেত্রে বা উড়োজাহাজের ক্ষেত্রে তার ডানার দু প্রান্তের মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে। কীরকম? আমি যদি ধরি যে এইরকম একটা এরোপ্লেনের স্ট্রাকচার, তাহলে এরোপ্লেনটা গতিশীল এই দিক, তাহলে ভি, ওর সঙ্গে পারপেন্ডিকুলার এইটা, তাহলে এইটা হবে আমার এল। তাহলে ভি ভেলোসিটি নিয়ে গেলে ভি ডিটি ডিরেকশন। তাহলে আর্থের ম্যাগনেটিক ফিল্ড, তাহলে বি হলো এখানে আর্থের ম্যাগনেটিক ফিল্ড বা তার হরাইজন্টাল উপাংশ, হরাইজন্টাল কম্পোনেন্ট যেটাকে বলবো। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড। এটা ভি হচ্ছে ভেলোসিটি, উড়োজাহাজের বেগ, ডানা দুটোর প্রান্তবিন্দুর মধ্যে দৈর্ঘ্য, এটাই হচ্ছে এল, আর থিটা হলো ওই উড়োজাহাজ যে জায়গা দিয়ে উড়ে যাবে সেই জায়গার বিনতি কোণ বা অ্যাঙ্গেল অফ ডিপ, অর্থাৎ যে জায়গা দিয়ে এরোপ্লেন বা উড়োজাহাজ উড়ে যাচ্ছে সেই জায়গার বিনতি কোণ। উড়োজাহাজের বেগ মানে ভি ভেলোসিটি, তার ডানার দু প্রান্তের মধ্যে দৈর্ঘ্য এল, এবং ওই স্থানের চৌম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ যদি থাকে, মানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের যদি কোনো মান থাকে, তাহলে আমরা দেখব এই ডানা দুটোর প্রান্তবিন্দুর মধ্যে একটা ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হচ্ছে। অর্থাৎ এরোপ্লেনেরও দুটি ডানার মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হতে পারে। তাহলে এরোপ্লেনের থিওরি দিলে বা অঙ্ক দিলে তাহলে আমাদের অবশ্যই মনে আসা উচিত E is equal to BLV sin theta। এবার আমরা আসছি যে একটা রডকে যদি মুভ করি ম্যাগনেটিক ফিল্ডে, তাহলে যদি ইএমএফ তৈরি হয় বা ইনডিউসড হয়, তাহলে আমি যদি একটা দণ্ডকে রোটেট করি ম্যাগনেটিক ফিল্ডে, এরকম একটা এল লেন্থের একটা দণ্ড রোটেট করছে, তাহলে এল হলো ওই রোটেটিং যে পাথ বা যে এরিয়া, সার্কুলার এরিয়া, তার রেডিয়াস, এটা হচ্ছে রড, এই এল। এবার আসছে এটা ম্যাগনেটিক ফিল্ডে রাখা আছে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে রাখা আছে, চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্ব হবে। তাহলে এখন প্রশ্ন উঠে আসছে যে আমি যদি এতটা দৈর্ঘ্য নিতাম তাহলে যতটা এরিয়া কভার করছে, যদি এইটুকু দৈর্ঘ্য নিতাম তাহলে ছোট এরিয়া কভার করত। সেই জন্যে ইনডিউসড ইএমএফ মানে আবিষ্ট তড়িৎচালক বলের মান এর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক বা দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে, সমানুপাতিক বলাটা ভুল, দৈর্ঘ্যের উপর ডিপেন্ড করে। আমরা এখন ধরে নিচ্ছি যে এক্স লেন্থে একটা ডিএক্স কল্পনা করলাম, ডিএক্স, তাহলে ওই ডিএক্স এর জন্য ইনডিউসড ইএমএফ হলো ডি। তাহলে ডি ইজ ইকুয়াল টু কি হলো, বি এল, এল মানে ডিএক্স, ভি, ভি মানে কি হবে, ভি মানে হলো ওমেগা এক্স, ভি ইজ ইকুয়াল টু ছিল ওমেগা আর, এখানে হবে ওমেগা এক্স, কারণ এক্স ডিস্টেন্সে আমি একটা ডিএক্স আমরা ইমাজিন করলাম বা কল্পনা করেছি, সেই জন্য বি
ডিএক্স এবং ভি এর জায়গায় বসালাম ওমেগা এক্স, তাহলে এটা হলো এল। তাহলে আমি জাস্ট একটু লিখছি ই ইজ ইকাল টু বি এল ভি, বোঝানোর জন্য বি এর জায়গায় বি, এল এর জায়গায় ডিএক্স, ভি এর জায়গায় ওমেগা এক্স, জাস্ট এইরকম। আর এটা ডি ধরেছি। এবার তাহলে ই ইজ ইকাল টু হবে ইন্টিগ্রেশন ডি, তাহলে ইন্টিগ্রেশন বি ওমেগা এক্স ডিএক্স 0 টু এল। এটা যদি এল স্মল এল লেন্থ হয় তাহলে স্মল এল, তাহলে বি ওমেগা এক্স স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেশন হবে, যার লিমিট হলো এল 0, তাহলে বি ওমেগা এটা হবে এল স্কোয়ার বাই 2, তাহলে হাফ বি ওমেগা এল স্কোয়ার, এটাই হলো ই। এই ই তাহলে কোথায় তৈরি হবে না এই দণ্ডের দুটো প্রান্ত বিন্দু ও এবং এ, এই ও এবং এ দুটি বিন্দুর মধ্যে আমরা ইনডিউসড যে ইএমএফ যেটা তৈরি করব তার ফর্মুলা হলো হাফ বি ওমেগা এল স্কোয়ার। এই একই থিওরিকে কাজে লাগিয়ে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে এ রেডিয়াসের একটা ডিস্ক ঘোরাতে থাকি, ডিস্ক মানে চাকতি, তখনও কিন্তু ই এর ফর্মুলা হবে হাফ বি ওমেগা এ স্কোয়ার। এইটাকে বলা হয় ফ্যারাডেস ডিস্ক বা ফ্যারাডের চাকতি। আবার বলছি, এটা ছিল একটা দণ্ড, এইরকম একটা দণ্ডটা ঘোরালে একটা এরিয়া কভার হয়, সার্কুলার এরিয়া বা বৃত্তাকার ক্ষেত্রফল। এই দণ্ড যদি আমরা ওমেগা কৌণিক বেগে ঘোরাই, তার দৈর্ঘ্য যদি হয় এল, তাহলে আমরা হিসাব করে দেখলাম ফর্মুলা হলো হাফ বি ওমেগা এল স্কোয়ার। ঠিক একই নীতিতে আমরা যদি একটা এ ব্যাসার্ধের বৃত্তাকার চাকতি তার কেন্দ্রের সাপেক্ষে ঘোরাতে থাকে এবং অক্ষ হবে এই তলের সঙ্গে লম্ব হবে, মানে চাকতির তলের সঙ্গে লম্বভাবে একটা অক্ষ গেছে, সেই অক্ষকে কেন্দ্র করে যদি ঘোরাতে থাকি তাহলে আমাদের ফর্মুলা হবে হাফ বি ওমেগা এ স্কোয়ার। এই তাহলে এটাকেই বলবো আমরা ফ্যারাডের চাকতি। তাহলে আমরা যেটা দেখলাম যে একটা কুণ্ডলীর মধ্য দিয়ে বা একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি আমরা ফ্লাক্স চেঞ্জ করাতে পারি তাহলেই কিন্তু ওর মধ্যে একটা ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড কারেন্ট তৈরি হয়। তো এখন আমরা দেখব যদি একই কয়েল হয়, মানে একটাই কয়েল তার মধ্যে দিয়ে কারেন্ট চেঞ্জ হচ্ছে, একটাই কয়েল, তাহলে এ কয়েল কারেন্ট চেঞ্জেস উইথ টাইম EMF induced in that coil, মানে ওই কয়েলের মধ্যেই ইনডিউসড হবে। তাহলে যেই কয়েলের কারেন্ট চেঞ্জ হবে সেই কয়েলের মধ্যেই ইনডিউসড হবে। এই ঘটনাটার নাম হলো সেলফ ইন্ডাকশন বা সাবেশ, বাংলায় বলবো স্বযুক্ত আবেশ, এটাকে বলা হলো সাবেশ, যেটাকে ইংরেজিতে বলবো আমরা সেলফ ইন্ডাকশন। অর্থাৎ একই কয়েলের মধ্য দিয়ে কারেন্ট যাবে যেটা টাইমের সঙ্গে চেঞ্জ হয়, ওই কয়েলের মধ্যেই ইনডিউসড হবে ইএমএফ, তখন সেটাকে বলবো আমরা সেলফ ইন্ডাকশন। তো এক্ষেত্রে একটা কোয়ান্টিটি আছে, কীরকম, যদি আমরা দেখি যে এই যে ইএমএফ ইনডিউসড হয় তার জন্য মূল কারণ কি ফাই, ডি ফাই, মানে ফাই এর চেঞ্জ করতে হবে। তাহলে এই ফাই প্রপোর্শনাল টু আই, মানে আমি যদি বেশি বেশি কারেন্ট পাঠাই তাহলে বেশি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাহলে ফাই এর ভ্যালু বাড়বে। সেই কনসেপ্টে ফাই ডিরেক্টলি প্রপোর্শনাল টু দি আই, মানে এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে তার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল টু হবে ফাই, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স। তো এইখানে একটা কনস্ট্যান্ট আসবে ফাই ইজ ইকুয়াল টু এল, তাহলে এল হলো কনস্ট্যান্ট, এই এরই নাম হলো সেলফ ইন্ডাকটেন্স। অর্থাৎ আমরা যেটা এবার বুঝবো যে ইন্ডাকশন আর এটা ইন্ডাকটেন্স, একটা কয়েলের মধ্য দিয়ে কারেন্ট চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে বা টাইমের সঙ্গে,
ওই কয়েলেই ইএমএফ ইনডিউসড হচ্ছে। এই ঘটনার নাম সেলফ ইন্ডাকশন সাবেস। এবার আমরা ওই কয়েলের মধ্যে কি পরিমাণ ফাই অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে সেটা হিসাব করতে গিয়ে দেখলাম যে ওটা আয়ের সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল, মানে ওর মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে তার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল। তখন ওখানে হিসাবে এলো একটা কনস্ট্যান্ট এল। এই এল এর নাম হয়ে গেল সেলফ ইন্ডাকটেন্স, মানে সাবেস গুণাঙ্ক বা সাবেশাঙ্ক। অর্থাৎ প্রত্যেকটা কয়েলের একটা নিজস্ব প্রপার্টি থাকবে, একটা সেলফ ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যার সাহায্যে সে বুঝিয়ে দেবে যে সে কত পরিমাণ এই আবেশ তৈরি করতে পারে বা ইনডিউসড ইএমএফ তৈরি করতে পারে। এই যে তার একটা নিজস্ব ধর্ম, যেটাকে আমরা এল দিয়ে ডিনোট করব, সেটারই নাম হলো সেলফ ইন্ডাকটেন্স এল। এবার আমরা এই এল এর যদি একক মাত্রাতে আসি তাহলে আমাদেরকে আরও একটা রাশিমালাতে যেতে হবে। কীরকম? ই ইজ ইকাল টু আমরা কি পড়েছি? মাইনাস ডি ফাই বাই ডিটি। তাহলে ফাইয়ের ভ্যালু বসিয়ে দিলে হবে এল আই, বসিয়ে দিলাম, তাহলে মাইনাস এল ডিআই বাই ডিটি। তাহলে ই এর আমরা ফর্মুলা থেকে পাচ্ছি ই ইজ ইকাল টু মাইনাস এল ডিআই বাই ডিটি, আর এখান থেকে পাচ্ছি ফাই ইজ ইকাল টু এল আই। তাহলে এখান থেকে এল আমরা কি পাবো? এল এর দুটো ইকুয়েশন আসবে, ফাই বাই আই, আর একটা আসবে মাইনাস ই বাই ডিআই বাই ডিটি। তাহলে এখান থেকে ইউনিট কি আসবে? ইউনিট এখান থেকে আসবে ওয়েবার পার অ্যাম্পিয়ার, এখান থেকে ইউনিট আসবে ভোল্ট, ডিটিটা উপরে উঠলে সেকেন্ড, বাই অ্যাম্পিয়ার। ভোল্ট সেকেন্ড মানে আবার ওয়েবার পার অ্যাম্পিয়ার। এই ওয়েবার পার অ্যাম্পিয়ারকে আমরা বলবো হেনরি, এসআইতে ইউনিট হলো হেনরি। তাহলে এল এর ইউনিট হলো এইচ, মানে হেনরি, এইচ দিয়ে লেখা হবে। আরও একটা আমরা বলতে পারি এইরকম, যে কোনো একটা কয়েলের সেলফ ইন্ডাকটেন্স মানে এল 1 হেনরি, এর মিনিংস কি? তাহলে ইফ এল ইজ ইকাল টু 1 হেনরি, তাহলে আমরা বলতে পারবো 5 বাই আই ইজ ইকাল টু 1 হেনরি। অর্থাৎ আমরা যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাই তাহলে যে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে সেটা হবে 1 ওয়েবার। এটাই হলো 1 হেনরির সিগনিফিক্যান্স। অথবা আমরা বলবো ই বাই ডিআই বাই ডিটি ইজ ইকাল টু 1। তার মানে কি হলো? যদি টাইমের রেসপেক্টে কারেন্টের রেট অফ চেঞ্জ মানে পরিবর্তনের হার, আবার বলছি সময়ের সঙ্গে প্রবাহ মাত্রার পরিবর্তনের হার যদি ইউনিট হয়, যদি এক হয়, তাহলে ইনডিউসড ইএমএফ মানে আবিষ্ট তড়িৎচালক বল হবে এক, অর্থাৎ একক। যেহেতু এগুলো সব হেনরিতে আছে সেই জন্য আমরা সব এসআইতে বলবো। কি বলবো? 1 অ্যাম্পিয়ার প্রবাহ পাঠালে 1 ওয়েবার চৌম্বক ফ্লাক্স তৈরি হবে। সময়ের সঙ্গে তড়িৎ প্রবাহ মাত্রার পরিবর্তনের হার 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হলে 1 ভোল্ট তড়িৎচালক বল তৈরি হবে। একদম অঙ্কের মতো হিসাব কষে আমরা এইগুলো পড়ব, তাহলে খুব ভালো মনে থাকবে। তাহলে এখান থেকে কী পড়তে হবে আরেকবার বলি। সেলফ ইন্ডাকশন কি জেনে রাখবে, মানে সাবেস কি, ম্যাথমেটিক্যাল ফর্মুলা দুটো অঙ্কের জন্য। সেলফ ইন্ডাকটেন্স সাবেস গুণাঙ্ক কি? সাবেস গুণাঙ্কের রাশিমালা আগেও হয়েছে, একক হলো, একক হেনরি বলছি আমরা, সব এসআইতে। তারপর তার গুরুত্ব, 1 হেনরির গুরুত্ব। জাস্ট এই সেম টেকনিকে হবে মিউচুয়াল ইন্ডাকশন। সেখানে শুধু ভাষাটা একটু তফাৎ হয়ে যাবে। আমি এই হিসাবেই দেখে দিচ্ছি, একটু মন দিয়ে দেখো। এখানে না মুছে আমি এখানেই খুঁজছি। সেলফ ইন্ডাকশনের জায়গায় আসবে মিউচুয়াল ইন্ডাকশন। অর্থাৎ আমরা জানি মিউচুয়াল কথাটার অর্থ হচ্ছে পারস্পরিক, অর্থাৎ এখানে দুজন মিলে কাজ হবে। একটা কয়েল আরেকটা কয়েলের কাছাকাছি থাকবে বা পাশাপাশি রাখা হবে, তবেই একটা কয়েলের এফেক্ট আরেকটার উপর পড়বে। সবসময় মাথায় রাখতে হবে যে
দূরে থাকা কোনো কয়েল অন্য একটা কয়েলের উপর কোনো এফেক্ট ফেলতে পারে না, তাহলে দুটো কয়েলকে কাছাকাছি থাকতে হবে। তাহলে নিয়ম হলো যে মিউচুয়াল ইন্ডাকশনের ক্ষেত্রে এই একটা কয়েল থাকবে, আরও একটা কয়েল থাকবে। একটা কয়েলের মধ্য দিয়ে কারেন্ট পাঠাবো, অন্যটাতে তার এফেক্ট পড়বে। অর্থাৎ একটা কয়েলের মধ্য দিয়ে কারেন্ট গেলে বা প্রবাহ পাঠালে অন্যটাতে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হবে। বা আরও ঘুরিয়ে বললে হয়, একটা কয়েলের মধ্য দিয়ে মানে একটা কুণ্ডলীর মধ্য দিয়ে যদি আমরা সময়ের সঙ্গে প্রবাহ মাত্রার পরিবর্তন ঘটাতে থাকি, তাহলে সেই প্রবাহ মাত্রার পরিবর্তনের হারের সঙ্গে অবশ্যই এ রিলেটেড হবে, তাহলে এটাতে কিন্তু ইনডিউসড ইএমএফ বা আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হবে। এবার এখানে তাহলে নামটা কি হলো? পারস্পরিক আবেশ। তাহলে আগেরটাতে স্বযুক্ত আবেশ ছিল, এখানে পারস্পরিক আবেশ, এটার সন্ধি হচ্ছে না, সাবেশ আর লিখবো না, দুটো কয়েল চলে এলো, তাহলে এখানে টু কয়েল। কারেন্ট চেঞ্জেস উইথ টাইম ইন ফার্স্ট কয়েল। প্রথম কয়েলে যদি কারেন্ট চেঞ্জ করে, তাহলে সেকেন্ড কয়েলে ইএমএফ ইনডিউসড হবে। তারপরে একই রকম টেকনিকে যাবে, শুধু এল লেখা হবে না, ওটাকে লেখা হবে এম, কারণ এখানে মিউচুয়াল ব্যাপারটা চলে এলো। এই কারেন্ট যাবে একটা কয়েলে, ফাই তৈরি হবে অন্য একটা কয়েলে, বা ফাই পাস হবে, অর্থাৎ ম্যাগনেটিক ফ্লাক্স ক্রস করবে অন্য কয়েলের ভেতর দিয়ে। যেটা ফার্স্ট কেসে দেখেছিলাম, একটাই কয়েল ছিল, যে কয়েলের মধ্য দিয়ে কারেন্ট যাবে সেই কয়েলের মধ্যেই কিন্তু ফাই তৈরি হয়েছিল। এখানে কিন্তু তা নয়, দুটো কয়েল থাকবে, একটার মধ্যে দিয়ে কারেন্ট চেঞ্জ, অন্যটার মধ্যে ফাই। সেই জন্য এখানে এম লেখা হলো, এর নাম হয়ে গেল মিউচুয়াল ইন্ডাকটেন্স। তাহলে এম হলো কনস্ট্যান্ট, একদম সেম টেকনিকে হবে মিউচুয়াল ইন্ডাকটেন্স। এখানে শুধু হবে এম ডিআই বাই ডিটি, এখানেও সব এম হয়ে যাবে, ইউনিট একই, হেনরি বা ওয়েবার পার এম্পিয়ার যাই বলি না কেন, এগুলো সব হবে। এখানেও এম হবে, এখানেও এম হবে। এম 1 হেনরির মিনিংসটা কি না, ফাই বাই আই ইজিক্যাল টু 1 বা ই বাই ডিআই বাই ডিটি ইজিক্যাল টু 1। তাহলে এখানে ভাষাগুলো সব চেঞ্জ হয়ে যাবে। কাছাকাছি রাখা দুটো কয়েলে, অর্থাৎ যদি ইন্টারাকশন ঘটাতে পারে এই রকমভাবে আমরা দুটো কয়েলকে রাখি, তাহলে ইফ উই send any current through first coil, then the magnetic flux produced in second coil। তো সেইভাবে আমরা ভাষাটা বলবো। এখানেও 1 হেনরি, তাহলে অর্থ কি হলো, যদি আমরা প্রথম মানে প্রাথমিক কুণ্ডলিতে অর্থাৎ প্রাইমারি কয়েলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠাই, তাহলে সেকেন্ডারি কয়েলে যদি 1 ওয়েবার ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, তখন সেটাকে বলবো 1 হেনরি। অথবা বলবো যদি সময়ের সঙ্গে প্রবাহ মাত্রার পরিবর্তনের হার 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড হয় ফার্স্ট কয়েলে অর্থাৎ প্রথম কুণ্ডলিতে, তাহলে দ্বিতীয় কুণ্ডলিতে যে পরিমাণ তড়িৎচালক বল, মানে কত তড়িৎচালক বল, 1 ভোল্ট, 1 ভোল্ট তড়িৎচালক বল তৈরি হয়, তখনই সেই কয়েলের পারস্পরিক সাবেশাঙ্ক হবে 1 হেনরি। অর্থাৎ এই ভাষাটা একটু বলবো, একটু যে কোনো বই ফলো করে একটু দেখে নিতে। মিনিংটা কিন্তু খুবই ইজি, শুধু দুবার করে বলতে হয়, কারণ দুটো ইকুয়েশন থেকে আমাদের একক আসে, দুটো ইকুয়েশন থেকে আমাদের ব্যাখ্যা আসে, দুটো ইকুয়েশন থেকে আমাদের অঙ্ক আসে। সেই জন্য ইকুয়েশনগুলো একই রকম, একটু মনে রাখবো। ব্যাস, এবার আমরা আসছি ছোটোখাটো কিছু ডেফিনেশন রয়েছে সেগুলোতে। এবার আমরা আসছি যেটা নন ইন্ডাক্টিং বা ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, অর্থাৎ এমন একটা রেজিস্ট্যান্স থাকবে যার কোনো ইন্ডাকশন প্রপার্টি থাকবে না, অর্থাৎ কোনো আবেশ থাকবে না। অর্থাৎ যে কোনো তারের মধ্য দিয়ে বা যে কোনো কয়েলের মধ্য দিয়ে যখন আমরা কারেন্ট পাঠাই মানে প্রবাহ পাঠাই, তখনই সেখানে একটা আবেশ ঘটে, তড়িৎচুম্বকে আবেশ ঘটে বা আবেশ ঘটে বলতে পারি। তার ফলে একটা নতুন করে তড়িৎচালক বল বা তড়িৎ প্রবাহ তৈরি হয়।
তো আজকে আমরা যেটা দেখছি যে এমন একটা আমি রোধ কুণ্ডলী নেব যার কোনো আবেশ থাকবে না। তার জন্য কি উপায়, ভালো করে দেখে নাও। এইরকম একটা তার নেব, প্রবাহী তার বা কন্ডাক্টিং ওয়্যার, তাকে আমরা কি করব, দুভাঁজ করে নেব। এই দুভাঁজ করে এবার আমরা ওকে কি করব, নিয়ে কয়েল তৈরি করতে থাকবো। কীরকম, এইভাবে কয়েলটা তৈরি হবে। অর্থাৎ আমি যদি এখানে শেষ করে দিই এইরকম হবে। অর্থাৎ দু ভাঁজ করে আমরা কয়েলটাকে তৈরি করতে থাকবো। তাতে আমাদের লাভটা কি হবে, আমরা যদি কারেন্ট পাঠাই একটা কয়েলের মধ্য দিয়ে, এইটা দিয়ে কারেন্ট যাচ্ছে, এই যাচ্ছে কারেন্ট, এই প্রবাহ গেল, এইভাবে গেল। এবার যখন ফিরে আসবে অটোমেটিক্যালি উল্টো দিক হয়ে যাবে। ফলে পাশাপাশি দুটো পাকে প্রবাহের অভিমুখ বিপরীত হয়ে যাবে। অর্থাৎ কিছু নয়, তুমি একটা তারের মধ্য দিয়ে প্রবাহ পাঠাবে, সেটা যখন ঘুরে ঘুরে আবার আসবে, আবার এইভাবে আসবে, তখন দেখা যাবে যে প্রত্যেকটা কাছাকাছি পাকে কারেন্টের ভ্যালু উল্টো হয়ে গেছে। সেই জন্য এই ক্ষেত্রে যে ইন্ডাকশানটা তৈরি হয় বা যে ইনডিউসড প্রপার্টিটা তৈরি হবে সেটা একে অপরকে ক্যান্সেল করে দেয়, ফলে ইন্ডাকশানটা থাকে না। এটাকে বলে আবেশহীন রোধকুণ্ডলী। অর্থাৎ আমাদের যখন কোনো পাখার কয়েল বলো বা যে কোনো মেশিনারি যন্ত্রে যখন আমরা কয়েল তৈরি করি, অর্থাৎ কয়েল বাঁধা হয় যেটাকে আমরা বলি বাইন্ডিং, ঠিক আছে, ওয়্যারকে নিয়ে আমরা বাইন্ড করি কয়েলে, তখন কিন্তু আমরা এরকম হয় দুভাঁজ না হলে চার ভাঁজ করে কাজটা করি, তাহলে আমাদের সুবিধা। এবং প্রত্যেকটা তারে যেহেতু কোটিং করা থাকে, সেই জন্য কোনো তারের গায়ে লেগে যায় না। এটা হচ্ছে সুবিধা। এবার আসছি আমরা চোখ। চোখ কি করে না, চোখ মানে আর অন্য কিছু নয়, হাই ইন্ডাকশন কয়েল বা হাই ইন্ডাকটিভ কয়েল। অর্থাৎ এমন একটা কয়েল যার মধ্যে ইন্ডাকট্যান্স প্রপার্টি, অর্থাৎ তার যে সাবেশাঙ্ক বলি বা আবেশ গুণাঙ্ক বলি, এই প্রপার্টিটা হবে খুব হাই। অর্থাৎ খুব বেশি পরিমাণ ইন্ডাকশান ঘটবে বা আবেশ ঘটবে, এইরকম কোনো একটা কয়েলকে আমরা বলবো চোখ। অর্থাৎ এই চোখের তাহলে কাজ কি হলো না, যেহেতু এর ইন্ডাকশান প্রপার্টিটা খুব হাই, সেই জন্য ওই ইনডিউসড ইএমএফ খুব বেশি বেশি তৈরি করে। আর আমরা জানি ইনডিউসড ইএমএফ এর ফর্মুলা হচ্ছে E = মাইনাস d∅/dt বা মাইনাস L/di/dt। তাহলে এই যে ইনডিউসড ইএমএফটা তৈরি হলো, এটা হচ্ছে ইনডিউসড ইএমএফ। তাহলে যখন কোনো সার্কিটে আমরা এইরকম একটা কয়েল রেখে দেব, তাহলে ইনডিউসড ইএমএফ এর ভ্যালু এইটা। তাহলে রেজাল্ট্যান্ট ইএমএফ হবে E প্লাস E, মানে হলো E মাইনাস L/di/dt। অর্থাৎ মূল যে ইএমএফ সেটাকে কিন্তু কমিয়ে দেবে। অর্থাৎ সার্কিটে কারেন্টটাকে কমাবে, কিন্তু এ নিজের মধ্যে হিউজ অ্যামাউন্ট ইনডিউসড ইএমএফ তৈরি করতে পারে। অর্থাৎ সোর্স থেকে অনেকটা ভোল্টেজ নিজে ড্র করতে পারে, মানে টেনে নিতে পারে। তার ফলে যে সমস্ত ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট খুব হাই ভোল্টেজে কাজ করে বা হাই ভোল্টেজে জ্বলতে চায়, এক্সাম্পল স্বরূপ আমরা বলতে পারি টিউবলাইট। বাড়িতে যে সমস্ত টিউবলাইট আমরা ইউজ করি, এই টিউবলাইট জ্বালানোর জন্য ভোল্টেজটা 220 বা 240 মাস্ট দরকার। তো কোনো দিনও যদি তোমার বাড়িতে দেখা যায় যে 220 থেকে নেমে গেছে, 220 ভোল্টের থেকে নেমে গেছে, তখন তাহলে টিউবলাইটটা জ্বলার কথা নয়, তাহলে মানুষ সমস্যায় পড়ে যেতে পারে সন্ধ্যের পর। সেই জন্য কি করা হয়, ওই টিউবলাইটের সার্কিটের সঙ্গে একটা চোখ যোগ করা থাকে। চোখ অবশ্যই উচ্চারণ খেয়াল করবে, চয়কার ক। তো সেই চোখ থাকার জন্য, মানে হাই ইন্ডাকটিভ কয়েল থাকার জন্য কি হয়, ও বেশি বেশি পরিমাণ ইনডিউসড ইএমএফ নিজে তৈরি করতে পারে।
ফলে সোর্স থেকে বেশি পরিমাণ ভোল্টেজ ড্র করে টিউবলাইটকে জ্বালাতে সাহায্য করে। কিন্তু মনে রাখতে হবে সার্কিটের কারেন্টের ভ্যালুটা কমে যাবে। এই হলো চোখের কাজ। এবার আমরা আসছি যে একটা কয়েলের মানে এন্টার্নের কয়েলের আমরা তার সেলফ ইন্ডাকটেন্স কি করে আমরা ক্যালকুলেট করব সেটাতে আসছি। তাহলে সেলফ ইন্ডাকটেন্স এল অফ এ সলিনয়েড অফ এ কয়েল। একদম আমি বলবো খুব স্টেপগুলো খুব ইজিতে। যেমন প্রথম স্টেপে হচ্ছে কয়েলের সেন্টারে ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশন আমরা লিখবো। তাহলে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দি সেন্টার অফ এ কয়েল। কয়েল মানেই হলো আমরা এন টার্ন ধরবো। তাহলে বি ইজ ইকুয়াল টু কী হবে, মিউ জিরো এনআই বাই 2r। আর হচ্ছে রেডিয়াস, এটা আমরা লিখলাম। তারপরে সেকেন্ড স্টেপ হলো একটা ফাই হিসাব করা। ফাই মানে কি, এন বি এ মানেই হলো এন ইন্টু মিউ জিরো এনআই বাই 2r এর জায়গাতে এ, এই হলো ফাই। এবার আমরা যেটা আসব 3 নম্বর স্টেপ, আমরা চাই এল ইজ ইকুয়াল টু ফাই বাই আই। তাহলে আই দিয়ে যখনই ভাগ হয়ে যাবে এটা হয়ে যাবে মিউ জিরো এন স্কোয়ার এ বাই 2r। অর্থাৎ এই হলো আমাদের ফর্মুলা কোথায়, কয়েলের সেন্টারে। তাহলে কয়েলের আমরা যদি রেডিয়াস জানি এবং তার টার্ন নাম্বার যদি জানি, তাহলে তার এরিয়া জানলে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাব তার এল কত, এ ফর এরিয়া। তাহলে একটা জিনিস বোঝা গেল যে এল প্রপোর্শনাল টু এন স্কোয়ার। তার মানে সেলফ ইন্ডাকটেন্স ডিপেন্ড করে কয়েলের টার্ন নাম্বারের স্কোয়ারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল, অর্থাৎ ডিপেন্ড করবে টার্ন নাম্বারের স্কোয়ারের সঙ্গে। এটা ক্লিয়ার। এবার আমরা আসছি সেলফ ইন্ডাকটেন্স অফ এ সলিনয়েড। টেকনিক একই, আমি আবার এই একই টেকনিকই করবো, সেই জন্য আমি লেখাগুলো মুছবো না। ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দি অ্যাক্সিস অফ এ সলিনয়েড কত ছিল, এটা ছিল মিউ জিরো এনআই, যেখানে এন ছিল টার্ন নাম্বার পার ইউনিট লেন্থ, সেই জন্য আমরা লিখবো মিউ জিরো এন বাই এল ইন্টু আই। এই হলো বি। এবার আমরা আসছি এন বি এ। বি এর জায়গায় বসবে মিউ জিরো এন আই বাই এল। এটা এইখানে যেটা হবে মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল। তাহলে আবার এল এলো এন স্কোয়ারের সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তার মানে কয়েল হোক বা সলিনয়েড হোক, টেকনিকটা আমরা এইরকমই রাখবো যে প্রত্যেকের বি, তারপরে তার ফাই, তারপরে তার এল, এই 3টে স্টেপে কিন্তু আমরা সেলফ ইন্ডাকটেন্স হিসাব করে নিতে পারি। এবার আমরা আসছি যে ওই এর ক্ষেত্রে এই যে সলিনয়েডের যে হিসাবটা হলো, আমরা এই ক্ষেত্রে কিন্তু এবার এনার্জি পার ইউনিট ভলিউম হিসাব করব। এনার্জি পার ইউনিট ভলিউম, তার জন্য আমাদের কিন্তু এই এল এর ফর্মুলাটা আমরা লিখে রাখছি, ওই হিসাবটা একটু পরে আসবো। তাহলে এল কত এলো, তাহলে সলিনয়েড সেলফ ইন্ডাকটেন্স এল অফ এ সলিনয়েড, অর্থাৎ সলিনয়েডের ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু কত এলো, মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল। এটা আমাদের পরে কাজে লাগবে। এখন আমরা যেটা আসছি যে এনার্জি অফ অ্যান ইন্ডাকটিভ কয়েল, অর্থাৎ কোনো একটা আবেশ কুণ্ডলীর মধ্যে এনার্জি কত, অর্থাৎ তার মধ্যে কতটা শক্তি জমা হবে। তো সেই টেকনিকটা আমরা কিন্তু একই রাখবো, একই টেকনিক রেখে আমরা হিসাবটা করছি। কীরকম দেখ, আমি একদম সিম্পল টেকনিকে যাচ্ছি। ডিডাব্লিউ ইজ ইকাল টু
ডি কিউ ইন্টু ভি। এটা আমাদের ফর্মুলা ছিল। আচ্ছা, এটাকে আবার আমরা একটু অন্যভাবে লিখতে পারি। কীরকম? ডি কিউটাকে লিখবো আই ডিটি, আর ভি মানে ইএমএফ, ইনডিউসড ইএমএফ, ওটাকে আমরা লিখব এল ডিআই বাই ডিটি। তাহলে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু হলো এল আই ডিআই। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ ডিডব্লিউ ইন্টিগ্রেশন অফ এল আই ডিআই, লিমিট হবে 0 থেকে আই। অর্থাৎ আমি যদি আই কারেন্ট পাঠাই কয়েলের মধ্য দিয়ে, তাহলে তার ফর্মুলা এল কনস্ট্যান্ট থাকলো, আই ডিআই মিনস আই স্কোয়ার বাই 2, তাহলে হলো হাফ এল আই স্কোয়ার। এটাই হলো ওয়ার্ক ডান বা এনার্জি। এনার্জি মিনস ওয়ার্ক ডান। এবার আমরা আসছি, এই ডাব্লিউ ইজ ইকুয়াল টু যদি হাফ এল আই স্কোয়ার হয়, তাহলে এবার এনার্জি ডেন্সিটি কত হবে? সলিনয়েড অফ সলিনয়েড ডাব্লিউ বাই ভি, তাহলে হাফ এল আই স্কোয়ার, হাফ এল আই স্কোয়ার, এটা ছিল বাই ভি। ভি ফর ভলিউম, এটা হচ্ছে ভলিউম। এখানে লিখবো হাফ ইন্টু মিউ জিরো এন স্কোয়ার এ বাই এল ইন্টু আই স্কোয়ার, নিচে থাকবে এল ইন্টু ভলিউম, তাহলে এরিয়া। তাহলে আমাদের এই হিসাব যেটা দেখে বুঝতে পারছি আমরা, এ কেটে যাবে আর এলটা নিচে আসবে। তাহলে এ কেটে দিলাম, এন বাই এল, এটা হচ্ছে স্মল এন হয়ে গেল, তাহলে হাফ বি স্কোয়ার বাই মিউ জিরো। বি ইজ ইকাল টু মিউ জিরো এন আই, মিউ জিরো স্মল এন আই। তাহলে বিটা কি লিখে দিচ্ছি, বি ইজ ইকাল টু মিউ জিরো এন বাই এল এন বাই এল ইন্টু আই। এই বি এর ভ্যালু বসালে হবে হাফ বি স্কোয়ার বাই মিউ জিরো। এটাই হলো এনার্জি পার ইউনিট ভলিউম বা ওয়ার্ক ডান পার ইউনিট ভলিউম। এই ইকুয়েশনটাও আমরা মনে রাখবো, অনেক জায়গাতে কাজে লাগবে। তাহলে এনার্জি ডেন্সিটি, আমি এখানে যেটা লিখে দিচ্ছি ফাইনালি, এইটা মনে রাখলেই হবে এনার্জি ডেন্সিটি অফ এ সলিনয়েড, বা এটা আমরা ম্যাগনেটিক ফিল্ডেরও ভাবতে পারি, হাফ বি স্কোয়ার বাই মিউ জিরো। এটাকে স্মল ইউ দিয়ে লেখা হবে, বা ইউবি ম্যাগনেটিক ফিল্ডে। এই এরপর আমরা আসব, আমরা মিউচুয়ালের ক্ষেত্রে দেখলাম যে দুটো কয়েল থাকছে, আর সেলফের ক্ষেত্রে দেখেছি একটা কয়েল থাকছে। তাহলে এখন কোশ্চেন উঠে এলো যে দুটো কয়েল মিউচুয়াল ইন্ডাকশন ঘটাচ্ছে, সেই দুটো কয়েলের নিজস্ব কোনো সেলফ ইন্ডাকটেন্সের প্রপার্টি থাকবে, হ্যাঁ কি না? অবশ্যই থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা কীরকমভাবে ইউজ করব? এইরকম একটা কয়েল, এইরকম একটা কয়েল, একই দিকে ম্যাগনেটিক ফিল্ড। এক্ষেত্রে হবে এর যদি সাবেশাঙ্ক সেলফ ইন্ডাকটেন্স L1, এর যদি হয় L2, তাহলে ইকুইভ্যালেন্ট, এল ইকুইভ্যালেন্ট মানে তুল্য সাবেশাঙ্ক হবে L1 প্লাস L2 প্লাস 2m। এদের মধ্যে মিউচুয়ালটাকে ধরছি আমরা m। তাহলে m এর ফর্মুলা কোথা থেকে পাবো না, m ইজ ইকুয়াল টু কে রুট ওভার L1 L2। এটা হচ্ছে, আচ্ছা, এটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কাপলিং,
কোএফিসিয়েন্ট অফ কাপলিং, যেটাকে আমরা নাম দিচ্ছি সংযোজন গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ কাপলিং। এবার কি হয়, জেনারেলি যদি কে এর ভ্যালু না দেওয়া থাকে তাহলে আমরা ধরে নেব যে কে এর ভ্যালু 1, সাধারণত কে ইজ ইকাল টু 1, তাহলে অতএব এম ইজ ইকাল টু √L1 L2। যদি কয়েল দুটো এইরকম রাখা থাকে, এই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা, এই দিকে একটা, তখন উল্টো দিকে রাখা আছে, তখন হবে L1 প্লাস L2 মাইনাস 2M। এইগুলো হলো সিরিজ সমবায় বা শ্রেণী সমবায়, সিরিজ কম্বিনেশন অফ কয়েলস বা ইন্ডাক্টর বলতে পারি আমরা, ইন্ডাক্টর বা কয়েলের ক্ষেত্রে এটাই। এটা গেল সিরিজ কম্বিনেশন। এবার যদি সমান্তরাল হয় তখন কি ঘটনা ঘটবে সেটাতে এবার আমরা যাব। প্যারালাল কম্বিনেশনে কি হবে, একই দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে এক্ষেত্রে হবে L ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু L1 L2 মাইনাস M স্কোয়ার বাই L1 প্লাস L2 প্লাস 2M। এইটা হচ্ছে যখন একই দিকে আছে, L1 L2 মাইনাস M স্কোয়ার। এবার যদি এইরকম কয়েল দুটো উল্টো দিক দিয়ে থাকে, অর্থাৎ ওদের মধ্যে ফ্লাক্স যদি উল্টো দিকে তৈরি হয়, L ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু L1 L2 মাইনাস M স্কোয়ার বাই L1 প্লাস L2 মাইনাস 2M, উল্টো দিক হলে। এই ফর্মুলাটা কিন্তু প্যারালাল কম্বিনেশন, এগুলো আমরা মনে রাখবো। M কিন্তু সবসময় ওই ফর্মুলা থেকেই আসবে। যদি অঙ্কে কোএফিসিয়েন্ট অফ কাপলিং দেওয়া থাকে তাহলে আমরা সেই ভ্যালু নেব, আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা 1 ধরে নেব। এবার আমরা আসছি এডি কারেন্ট, বা বাংলায় যেটাকে বলে ঘূর্ণি প্রবাহ বা ফুকো প্রবাহ, সেটাতে আসছি। এডি কারেন্ট, ফুকো প্রবাহ বা ঘূর্ণি প্রবাহ, এর কন্ডিশন কি, পুরু অয়স্চম্বক পদার্থের পাত কোথায় রাখা থাকবে, পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে রাখা থাকবে। আমি পয়েন্ট আকারে সবগুলো বলছি কারণ মনে থাকবে বলে। তাহলে পুরু অয়স্চম্বক পদার্থের, অর্থাৎ একটা হাই থিকনেস বা হাই থিকনেসের কোনো একটা কি বলবো স্ল্যাব, মেটালিক স্ল্যাব, যে মেটালটা অবশ্যই ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স দিয়ে তৈরি, মানে লোহা, নিকেল, কোবাল্ট, এইগুলো, তাকে যদি আমরা একটা ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ডে রাখি, মানে পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে রাখি, অথবা স্থির চৌম্বক ক্ষেত্রে যদি আমরা গতিশীল করি, গতিশীল করলে কি হয়, পদার্থটির প্রস্থচ্ছেদে অর্থাৎ ক্রস সেকশন এরিয়াতে কাল্পনিক মানে ইমাজিনারি কিছু লুপে, কাল্পনিক বদ্ধ লুপে
প্রবাহ, এটাই হলো এডি কারেন্ট। ছবিটা আঁকলে বুঝতে পারবে যে আমি এরকম একটা স্ল্যাব ধরলাম, এরকম মোটা স্ল্যাব, এর মধ্যে কতগুলো এরকম কাল্পনিক ক্লোজ লুপ তৈরি হয়ে যাবে ক্রস সেকশনে। এইগুলো দিয়ে আমরা কারেন্ট পাঠাবো, আমরা দেখবো যে কারেন্ট ফ্লো করছে, তখনই এই কারেন্টগুলোর নাম হবে এডি কারেন্ট। অবশ্যই এটা একটা ইনডিউসড কারেন্ট। কেন ইনডিউসড হচ্ছে? ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে রিলেটিভ মোশন, হয় ওকে ভেরিয়েবল ম্যাগনেটিক ফিল্ডে রাখতে হচ্ছে, অথবা তোমার হচ্ছে স্টেশনারি ম্যাগনেটিক ফিল্ডে ওকে মুভ করাচ্ছি আমরা। তার মানে একটা রিলেটিভ মোশন আসছে, অর্থাৎ আপেক্ষিক গতি আসছে। তাহলে কোনো একটা পুরু অয়স্কচুম্বকের পাত বা স্ল্যাব রাখলে যদি তাকে আমরা চৌম্বক ক্ষেত্রে গতিশীল করাই, অথবা স্থির চৌম্বক ক্ষেত্রে গতিশীল করাতে হবে, অথবা তাকে আমরা পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্রে রাখবো, তখন দেখা যাবে এরকম কতগুলো ক্লোজ লুপে পদার্থটির প্রস্থচ্ছেদে কাল্পনিক বদ্ধলুপে যে প্রবাহ যাবে তারই নাম এডি কারেন্ট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে এডি কারেন্ট কী কাজে লাগছে? না, এডি কারেন্ট আসলে আমাদের কিছু লস করে। কি লস করে? না, এনার্জি লস করে। এক নম্বর হচ্ছে এনার্জি লস করে, ঠিক আছে, অর্থাৎ হিটিং এফেক্ট যেটাকে আমরা বলবো, মানে গরম করে দেয়, হিটিং এফেক্ট। তাহলে আমরা চাইবো যে এডি কারেন্ট কম হোক। তাহলে এডি কারেন্ট কম করতে গেলে আমাদেরকে কি করতে হবে? তাহলে টু রিডিউস দ্য এডি কারেন্ট, এডি কারেন্ট কমানোর উপায়টা এবার কি সেটা বলছি। টু রিডিউস দি এডি কারেন্ট, এডি কারেন্ট কমানোর জন্য আমরা কি করব? ওইটাকে আমরা কতগুলো ছোট ছোট স্ল্যাবে ভাগ করে দিলাম, অর্থাৎ এটাকে বলে ল্যামিনেটেড কোর। অর্থাৎ আমরা কি করলাম? তার ক্রস সেকশনটাকে কমানোর জন্য অনেকগুলো পাত নিয়ে নিলাম। তাহলে কি হবে? এত বড় লুপে আর কারেন্ট যেতে পারবে না, তখন কি হবে? ছোট ছোট লুপে কারেন্টটা যাবে। সেক্ষেত্রে কিন্তু এনার্জি লস অনেকটা কম হবে। এই রকম কারেন্টগুলো যাবে, তখন অনেকটা এনার্জি লস কিন্তু কমে যাবে। তাহলে আমরা বলবো এডি কারেন্ট কমানোর উপায় হচ্ছে স্তরীভূত করে দিতে হবে। বাংলায় এটাকে বলে স্তরীভূত মজ্জা। তাহলে মজ্জাটাকে স্তরে স্তরে তৈরি করতে হবে। অর্থাৎ আমি এটা এমনি একটা মনে রাখার জন্য বলি যে আমরা একটা বড় রুটি না কিনে, মানে পাউরুটি রুটি অর্থাৎ ব্রেড না কিনে, আমরা যদি স্লাইস রুটি কিনে তাহলেই কিন্তু আমাদের হয়ে যায়। তাহলে এক্ষেত্রে বড় পাউরুটি কিনে আমাদেরকে পিস পিস করতে হতো বাড়িতে এনে, এটা অলরেডি স্লাইস করাই আছে। সেই জন্য আমরা একটা কোর না ইউজ করে ল্যামিনেটেড কোরের কম্বিনেশন আমরা ইউজ করবো। তাহলে এডি কারেন্ট কমে যাবে, আর এডি কারেন্ট কমে গেলে এনার্জি লস কমলো, মানে হিটিং এফেক্টটাও কমে গেল। তাহলে আমার কিন্তু সেই সমস্ত জায়গাতে যেখানে এডি কারেন্ট তৈরি হয়, এবার বলবে কোথায় তৈরি হয়? তাহলে অবশ্যই মনে রাখো, এটা আমরা মানে এই থিওরিটা আমরা নেক্সট ডেটে পড়বো ট্রান্সফরমারে। ট্রান্সফরমারে কি হয়? এসি ভোল্টেজের ট্রান্সফরমেশন হয়, অর্থাৎ ভোল্টেজ হয় কমে না হলে বাড়ে। এই যে ভোল্টেজ চেঞ্জের জন্য ওখানে একটা ফ্লাক্সের চেঞ্জ হয়, ফ্লাক্সের চেঞ্জের ফলে নতুন করে একটা ইন্ডাকশান ঘটে। এই ইন্ডাকশানের ক্ষেত্রে কিন্তু এডি কারেন্ট তৈরি হয়। সেই এডি কারেন্ট কমানোর উপায় এটা। এডি কারেন্ট থাকলে এইগুলো হয়। এবার যেটা আমরা জানবো যে তাহলে আমি যদি এমন একটা ডিভাইস বা সিস্টেম বা ইনস্ট্রুমেন্ট বা অ্যারেঞ্জমেন্ট তৈরি করতে চাই যেখানে আমার হিটিং এফেক্টটা হোক, যেমন তোমরা নাম শুনে থাকবে ইন্ডাকশান কুকার, অর্থাৎ আবেশ চুল্লি যেটাকে আমরা বলবো, এই ইন্ডাকশান ফার্নেস, এই সমস্ত মানে ইন্ডাকশান প্রসিডিওরকে কাজে লাগিয়ে হিটিং এফেক্ট বেশি চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এই এডি কারেন্টটাকে ভালোভাবে ইউজ করতে পারি। এছাড়াও এডি কারেন্টের ইউজেস হচ্ছে কোথায়? গাড়ির স্পিডোমিটারে।
অর্থাৎ গাড়ির যে কাঁটা, যত আমরা স্পিডে গাড়ি চালাই একটা কাঁটা উপরের দিকে উঠে যায় বা ইন্ডিকেট করে আমাদেরকে কত স্পিডে চালাচ্ছি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমাদের এডি কারেন্ট ইউজ হয়। এই হলো তাহলে এডি কারেন্ট কাকে বলে বা ফুকো প্রবাহ কাকে বলে। ডেফিনেশনটা পড়বে একটু বড়, একটু ব্যাখ্যামূলক, কি করে কমাবো, এর ফলে কি হয়, আর এই থিওরিকে কাজে লাগিয়ে আমরা প্র্যাকটিক্যাল ইউজেসের জন্য কোথায় কোথায় এডি কারেন্টের অ্যাপ্লিকেশান আমরা করছি, এইগুলো আমরা জানব। এবার আমরা আসছি এলআর সার্কিট, অর্থাৎ কোনো একটা সার্কিটের আমি যদি একটা এসি সার্কিটের সঙ্গে আমরা যোগ করি যে প্রবাহমাত্রা তাতে কেমন কি হবে, তাহলে আমরা একটা ছবি আঁকছি এখন। এলআর সার্কিট, এটা হচ্ছে একটা ব্যাটারি, তার সঙ্গে একটা রেজিস্ট্যান্স যোগ থাকবে, একটা কয়েল যোগ থাকবে। যখন আমরা এর মধ্যে থেকে কারেন্ট পাঠাবো তখন এই ব্যাটারি থেকে এনার্জিটা নেবে, নিয়ে ওর মধ্যে কারেন্টটা ইনডিউসড হবে। তাহলে সেক্ষেত্রে আই এর ফর্মুলা হয় এটাই, আই ইজ ইকাল টু কী থিওরি হয় না, ই বাই আর, এটা আমরা মনে রেখে দেবো জাস্ট 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল। এই ফর্মুলাটা আমরা যদি মনে রাখি তাহলে আমাদের অনেকগুলো কাজে লেগে যাবে। কীরকম কাজে লাগবে, টি যদি আমরা 0 ধরি, টি 0-তে, তাহলে এই ভ্যালুটা কত, ই টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আই ইজ ইকাল টু আই ইজ ইকাল টু 0। আর টি ইনফাইনাইট হলে তখন কী হবে, ই টু দি পাওয়ার মাইনাস ইনফাইনাইট 0, আই ইজ ইকাল টু হবে ই বাই আর। অর্থাৎ আমরা এরকম একটা গ্রাফ ভাবতেই পারি যে এদিকটা হচ্ছে টি আর এদিকটা হচ্ছে ই, তাহলে ফর্মুলাটা হলো 0 থেকে এরকমভাবে বাড়ছে, এটা হলো ই বাই আর, এখানে 0। এটা হচ্ছে কখন, যখন ইনক্রিজ ইন কারেন্ট, মানে প্রবাহমাত্রা যখন বৃদ্ধি পাবে। এরপর যদি আমরা এই ব্যাটারি সার্কিট খুলে দিয়ে ডাইরেক্ট যোগ করে দিই, এটা আর এটা এল, এটা আর এটা এল, ডাইরেক্ট যদি যোগ করে দিই তখন কী হয়, কারেন্টের ডিরেকশনটা ঘুরে যায়। আর তখন ফর্মুলাটা কি হবে, তখন আই ইজ ইকাল টু আমরা লিখতেই পারি ই বাই আর ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল। টি ইজ ইকাল টু 0 হলে আই ইজ ইকাল টু ই বাই আর, টি ইজ ইকাল টু ইনফাইনাইট হলে আই ইজ ইকাল টু 0। তখন আমার গ্রাফটা কি হয়, জাস্ট এইদিকে টি, এদিকে আই, আচ্ছা এদিকটা আই হবে এটা, তাহলে আই তখন হবে গ্রাফ এইরকম, এই জায়গাতে ই বাই আর। এই হলো তো সার্কিট। এটা হচ্ছে যখন ডিক্রিজ ইন কারেন্ট, অর্থাৎ প্রবাহমাত্রার বৃদ্ধি, প্রবাহমাত্রার হ্রাস। দুটো সার্কিট, দুটো গ্রাফ এবং দুটো ফর্মুলা, এই ফর্মুলাগুলো কিন্তু অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। তো তাহলে আমরা মোটামুটি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন শেষ করলাম। আর একটা কথা বলে আমি একটা স্পেশাল ক্লাস করব, যেটা হচ্ছে পুরো ইলেকট্রোম্যাগনেটিজম, ম্যাগনেটিক প্রপার্টি এবং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান। তো তোমাদের উদ্দেশ্যে যেটা বলার, আজকে আমি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন শেষ করে দিলাম, তো তোমরা সেই ইলেকট্রোম্যাগনেটিজম থেকে এই পার্ট পর্যন্ত পড়বে। যদি কোনো পোর্শন অসুবিধা হয় তাহলে অবশ্যই বলবো, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, কারণ আমি যে স্পেশাল ক্লাসটা নেব সেটা এই 3টে অংশের মধ্যে কিছু স্পেশাল জিনিস আমি আলোচনা করব খুব শর্ট টাইম। মেন জিনিসটা প্রায় কভার, মানে 95% কভার হয়ে গেছে বা 98% কভার হয়ে গেছে। ওই 2%-এর জন্য আমি একটা স্পেশাল ক্লাস করব। যদি তোমাদের কোনো কিছু অঙ্ক বা থিওরিটিক্যাল পোর্শন প্রয়োজন হয় তাহলে আমি বলবো অবশ্যই আমার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলে অবশ্যই একটা কমেন্ট করো। আর যেটা বলবো, যদি ভালো লেগে থাকে বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও আমার চ্যানেলটা, এবং সাবস্ক্রাইব করবে নিজেরা, বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক্যালি তোমার ফোনে আসবে বা তোমার সিস্টেমে আসবে। আর অবশ্যই একটু লাইক বা কমেন্ট করো। ভালো থেকো, বাড়িতে থেকে পড়াশোনা করো, সাবধানে থাকবে। পরে আবার দেখা হবে নেক্সট ক্লাসে।